কিন্তু তার সমস্যা অনেক। উচ্ছেদ থেকে শুরু করে, জবরদখল থেকে শুরু করে, বায়না নিয়ে জমি না নেওয়া, কিংবা আপনার অজান্তে আপনার জমি অন্যের কাছে জবরদখল হয়ে যাচ্ছে, এই ধরনের ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যা আছে, যেইগুলোকে বিস্তারিত আলোচনা না করলে সেটাকে আমরা ঠিক তুলে ধরতে পারবো। কেনা বা বিক্রি করা যাই হোক না কেন, যদি সঠিকভাবে জমি কেনাবেচা করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, মৌজা ম্যাপ ভালো করে দেখে আগে আপনাকে বুঝতে হবে যে কত দাগ নম্বরের আন্ডারে কোন কোন প্রেমিসেসের জমি আসছে। সে উকিল নিয়োগ করে হোক বা আমিন নিয়োগ করে হোক, যে কোনো ভাবে হোক, আপনাকে জিনিসটাকে বুঝতে হবে যে আগে মৌজা ম্যাপ বা পর্চা এই সমস্ত কাগজপত্র দেখে আপনাকে সঠিক দাগ নম্বরে কোন কোন সঠিক প্রেমিসেসে জমি পড়ছে আপনাকে সেইটা নির্ধারণ করতে হবে আগে, এবং সেই অনুযায়ী প্রয়োজনে ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থেকে একটা মাপজোক করে নিয়ে সেটাকে নির্দিষ্ট করে নিতে হবে। জমির যেটা হচ্ছে আপনার, একটা হচ্ছে মূল মেট্রোপলিটন সিটির ভেতরে, আর একটা হচ্ছে মেট্রোপলিটন সিটি থেকে বাইরে। ধরুন এই যে কলকাতায়, আপনি পশ্চিমবাংলার ভেতরে যদি বলেন, কলকাতা শহর হচ্ছে একটা মেট্রোপলিটন সিটি। এবার এই কলকাতা শহরের ভেতরে যদি আপনি কোনো জমি কেনেন, তাহলে আপনাকে প্রথমেই যে যে মূল বিষয়গুলো দেখে নিতে হবে সেটা হলো যে কলকাতা কর্পোরেশনের সব রকম নিয়ম কানুন বা সব রকম ফর্মালিটিস এতে ফুলফিল হচ্ছে কিনা। কারণ কলকাতা শহরের ভেতরে জমি মেনলি কলকাতা কর্পোরেশনের আন্ডারে আসছে, এখানে কোনো বিএলআরও বা অন্য কোনো কিছুর ভূমিকা নেই। এবারে কলকাতা শহরের ভেতরে আপনি যখন জমি কিনতে যাচ্ছেন, আপনি দেখবেন যে প্রথমত সেটা হলো দলিল, যার কাছ থেকে আপনি কিনছেন তার প্রপার দলিল আছে কিনা, যে উনি কিভাবে সেই জমিটা পেয়েছিলেন, উনি কি কারোর কাছ থেকে কিনেছেন কিংবা পারিবারিক সূত্রে পেয়েছেন সেই জমিটা। এবার সেই দলিল যখন আপনি পেয়ে যাচ্ছেন, তারপর আপনাকে দেখতে হবে যে কলকাতা কর্পোরেশনে, মানে যদি সেটা কলকাতা শহরের ভেতরে হয়, সেই কলকাতা কর্পোরেশনে আপনার সেইটা রেকর্ডেড আছে কিনা সেই ব্যক্তির নামে। এবার যার কাছ থেকে আপনি কিনছেন, অনেক সময় আমরা দেখে থাকি যে যার কাছ থেকে কিনছেন তার নামে অনেক সময় মিউটেশন নেই। তার সেটা যদি উনি ফ্যামিলিতে যদি উনি ইনহেরিটেন্স হিসেবে যদি পেয়ে থাকেন, তাহলে হয় তার পূর্বপুরুষের যার নামে আগে ছিল তার নামে হয়তো রেকর্ডেড আছে, কিংবা যদি বাইরের কারোর কাছ থেকে উনি কিনে থাকেন তাহলে সেই তার নামে রেকর্ডেড থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে 1 নম্বর হচ্ছে দলিল, আর 2 নম্বর হচ্ছে যে কলকাতা কর্পোরেশনে নাম রেকর্ডটা ঠিকঠাক আছে কিনা। হয় যার কাছ থেকে আপনি কিনছেন সেই ব্যক্তির নামে রেকর্ড থাকবে, কিংবা যদি সেই ব্যক্তি তার নামে রেকর্ড না করিয়ে থাকেন তাহলে তার পূর্বপুরুষের নামে, বা যার কাছ থেকে উনি কিনেছেন পরিবারের বাইরে যদি কারোর কাছ থেকে কিনে থাকেন তার নামে রেকর্ডেড থাকবে। তো এই দুটো জিনিস হচ্ছে মূল বিষয়। এরপরে আপনাকে আনুষঙ্গিক যেগুলো দেখতে হবে সেটা হলো যে তার ট্যাক্স পেমেন্ট। আপনি যখন একটা জমি কিনতে যাচ্ছেন তখন একটা ট্যাক্স হচ্ছে সরকারি ট্যাক্স, যেটা একটা মূল বিষয়, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা দেখতে হবে আপনাকে ট্যাক্স পেমেন্ট টিল ডেট, যেদিন আপনি কিনছেন সেই টিল ডেট সেটা ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার না থাকে তাহলে সেটা পরবর্তীকালে আপনার উপরে বর্তাবে বা করবে, কিন্তু ট্যাক্স সবসময় আপ টু ডেট রাখতে হয়। জমির খাজনা, যে কেউ যদি কারোর থেকে জোর করে জমি ছিনিয়ে নেয়, দেখুন জোরপূর্বক যে কোনো সম্পত্তি দখল সেটা ফৌজদারি মামলার আওতার মধ্যে পড়ছে। এবার আপনার কাছ থেকে যদি জোরপূর্বক কেউ কোনো আপনার সম্পত্তি, সে বাড়ি গাড়ি জমি যাই হোক, যদি ছিনিয়ে নেয়, সেইটার আপনাকে ফেরত পাওয়ার জন্য বা কোনো রকম ভয় ভীতি প্রদর্শন করা হলে সেটা ক্রিমিনাল কোর্টের জুরিসডিকশন বা আওতায় আসছে। আর সেই জমির সঠিক মালিকানা কি, বা সে জমি বাড়ি যাই হোক না কেন, সেটার সঠিক মালিকানা নির্ধারণের জন্য আপনার দেওয়ানি মামলা বা সিভিল মামলা, যে এই জিনিসগুলোকে দেখুন। প্রথমত হচ্ছে যে আপনি যদি মনে করছেন যে কেউ আপনার কোনো সম্পত্তি ছিনিয়ে নিতে পারে, কোনো লিগালি যেটাকে আপনি মালিকানা ভোগ করছেন সেইটা যদি ছিনিয়ে নিতে পারে, এরকম কোনো সম্ভাবনা যদি দেখা দেয়,
কিংবা হয়তো ছিনিয়ে নিয়েছে, অলরেডি সেটা আপনার পজেশন থেকে বাইরে চলে গেছে, সেক্ষেত্রে আপনাকে যেটা ফৌজদারি মামলার আওতায় পড়ছে, এই ধরনের হুমকি ধমকি এই ধরনের, শুধু এই জিনিসটা আপনার ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কোর্টের আওতায় পড়ছে। তার জন্য আপনাকে থানায় এফআইআর করে সেই অনুযায়ী কোর্টে একটা কেস আপনাকে চালু করতে হবে। বা যদি থানায় এফআইআর করা সম্ভব না হয়, তাহলে আপনাকে কোর্টের মারফত ক্রিমিনাল প্রসিডিওর কোর্টের সেকশন 156 ক্লজ 3 আন্ডারে আপনাকে কোর্টে অভিযোগ দায়ের করতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে। আর এটা হলো ক্রিমিনাল পার্ট, যেটা আপনাকে হুমকি ধমকি বা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া ক্রিমিনাল কোর্টের আওতায় আসছে। আর এইবার এই জোরপূর্বক কোন রকম ক্রিমিনাল অফেন্স করে যখন প্রপার্টিটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, এবার প্রপার্টিটা যে আপনার সেইটার প্রমাণের জন্য আপনাকে সিভিল কোর্টে জাস্ট দরখাস্ত করতে হবে। এই হচ্ছে মূল বিষয়। আপনাকে ক্রিমিনাল পার্টটা ক্রিমিনাল কোর্টে করতে হবে, আর সিভিল পার্টটা সিভিল কোর্টে করতে হবে। ক্রিমিনাল পার্টটা করার জন্য আপনাকে প্রথমে থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই থানার অভিযোগের ভিত্তিতে আপনার ক্রিমিনাল কোর্টে একটা কেস শুরু হবে। যদি থানা অভিযোগ না নেয় কিংবা থানায় অভিযোগ করা সম্ভবপর না হয়, তাহলে আপনাকে ক্রিমিনাল প্রসিডিওর কোডের সেকশন 156 ক্লজ 3 আন্ডারে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগ দায়ের করতে হবে। এইটা হচ্ছে ক্রিমিনাল পার্ট। এবার ওই আপনাকে ক্রিমিনাল অফেন্স করে যে সম্পত্তিটা আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য আপনাকে সিভিল কোর্টে দরখাস্ত করতে হবে। ভ্যাকেন্ট ল্যান্ড ফেরত পেতে চাইলে ধরুন সেখানে যদি কোনো স্ট্রাকচার অলরেডি থেকে থাকে, যদি স্ট্রাকচার থেকে থাকে এবং সেই জমি যদি ওনার পজেশনে বা দখলে না থাকে এই মুহূর্তে, তাহলে ওনাকে যেটা করতে হবে হলো রিকভারি অফ পজেশন অ্যান্ড ইনজাংশনের মামলা ওনাকে করতে হবে। কিন্তু ইনজাংশন যেটা হচ্ছে পার্মানেন্ট ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন এই মুহূর্তে উনি পাবেন না বা পাওয়ার ওনার কথা নয় আইন অনুসারে। তার কারণ হচ্ছে জমি যখন অলরেডি দখল হয়ে যায় এবং সেখানে কোনো ইললিগাল কোনো স্ট্রাকচার তৈরি হয়ে যায়, তখন সেটা হয়ে যাওয়ার পরে আর টেম্পোরারি ইনজাংশন বা তাৎক্ষণিক ইনজাংশন যেটাকে বলা হয় সেটা পাওয়া যায় না। আপনাকে যেটা করতে হবে এই কলকাতা শহরের ভেতরে হয় তো কলকাতা কর্পোরেশনে, আর যদি কলকাতা শহর থেকে একটু বাইরে হয়, মূল মেট্রোপলিটন সিটি থেকে যদি একটু বাইরে হয়, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে বিএলআরও বা সেখানকার লোকাল কোনো মিউনিসিপ্যালিটি, এই দুটো অর্গানাইজেশনের উপরে দাঁড়াবে। তো সেক্ষেত্রে দাগ নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। একই দাগের আপনার একাধিক প্রেমিসেস নম্বরের জমি হতে পারে। যেমন ধরুন আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল দাগ নম্বর 36। এই দাগ নম্বর 36-এ একটা দাগে একাধিক জমি থাকতে পারে, একাধিক প্রেমিসেস নম্বরের জমি থাকতে পারে। এবার সেই দাগ নম্বর আইডেন্টিফাই করার মূল যেটা উপায় সেটা হলো মৌজা ম্যাপ। এই মৌজা ম্যাপ ধরে আপনি যখন দাগ নাম্বার সার্চ করছেন, তখন সেখানে সেই মৌজা ম্যাপ থেকে আপনি একদম অথেন্টিক অ্যান্ড সঠিক ইনফরমেশন আপনি পাচ্ছেন। এছাড়াও অনেক সময় আমরা দেখে থাকি যে যখন আদালতে কোনো জমি সংক্রান্ত এইসব মামলা মোকদ্দমা হচ্ছে, তখন মৌজা ম্যাপ দেখেও যখন কোনোভাবে একটা কোনো কনক্লুশন বা ডিসিশনে আসা যাচ্ছে না, তখন কি হয়, একটা কমিশন হয় আদালতের নির্দেশে, কিংবা অনেক সময় কর্পোরেশন থেকেও একটা কমিশন করা হয়, যেটা কিনা সেই আদালতের কোনো নিয়োগ করা কোনো ব্যক্তি কিংবা কর্পোরেশনের নিয়োগ করা কোনো ব্যক্তি, তারা গিয়ে বা আমিন, যাদেরকে আমরা আমিন বলে থাকি, ওনারা গিয়ে জমি ঠিকঠাক মাপজোক করে কোন দাগের কত নম্বর জমি সেইগুলোকে ওনারা নির্ধারণ করছেন।